কে আপনি? কি চাই? এমন করছেন কেন? আমাকে যেতে দিন প্লিজ। প্রশ্নটা শেষ হতেই বাহির থেকে আসা চিৎকার চেঁচামেচিতে হকচকিয়ে তাকায় প্রিয়ন্তী। এত রাতে মানুষজনের চিৎকারের কারণটা বোধগম্য হলো না তার। সহসায় বুকটা ধক করে ওঠে অজানা আতঙ্কে। সে এই ঘরে আছে জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। তবে এখন কি করবে বুঝতে পারছে না সে। এখান থেকে বেরোবে বা কিভাবে সেটাও ও জানে না। তখনই দরজা ভেদ করে আসে আলোর ফুলকি। দরজার টিনের ফুটো দিয়ে আসা আলোর ঝলকানিতে রুমটা কিঞ্চিত আলোকিত হয়ে উঠেছে। সেই আলোর রেখায় প্রিয়ন্তী তটস্থ হয়। বাহিরে বেরোনোর পথটা চোখে পড়তেই লোকটিকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে আসে দরজার কাছে। দরজা খুলতে গিয়ে দেখতে পায় দরজাটি বাহির থেকে লক করা। প্রিয়ন্তী বিচলিত হয়, তবে নিজেকে ধাতস্থ করে দরজা ধাক্কা দিতে যাবে তার আগে দরজাটি খুলে যায় তড়াক করে। সহসায় কিছু বুঝে ওঠার আগেই চুলের খোপায় টান লাগে তার। কেউ তার চুলের মুঠি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসছে। তার হাতের বাঁধন এতটাই প্রখর ছিল যে ব্যথায় কুঁকিয়ে ওঠে প্রিয়ন্তী, যার দরুন চোখের কোণে খানিকটা অশ্রুও ভর করে। অশ্রু জড়ানো চোখে তাকাতে দেখতে পায় বাগানে টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছে অসংখ্য লোকজন। সেই সবগুলো টর্চ লাইটের আলো তার দিকে তাক করা। প্রিয়ন্তী ভরকায়। সেই আলোর রশ্মিগুলো চোখে পড়তেই হাতের উল্টো পিঠ দিয়ে মুখ ঢেকে ফেলে। নিজেকে সামলে নিয়ে চোখ পিটপিট করে তাকাতেই মুখের ওপর শক্তপোক্ত হাতের বলিষ্ঠ একখানা চরের তীব্রতা এতটাই প্রখর ছিল যে টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায় প্রিয়ন্তী পিছিয়ে যেতে পুনরায় তার চুলের মুঠি ধরে আগের জায়গায় এনে দাঁড় করায় সাহারা খাতুন। হাতে ধরে রাখা খোপাটি আরো শক্ত করে চেপে ধরে তেজি কণ্ঠে বলে, দেখুন ভাইজান, দেখুন আপনাদের আদরের ভাগ্নে রাত বিরাতে রাসলীলা করছে। আপনাদের চোখের আড়ালে পরপুরুষের সাথে রাত কাটাচ্ছে। ছি ছি, চরিত্রহীনা মেয়ে একটা। সাহারা খাতুন থামেন। চুলের খোপাটা আরেকটু চেপে ধরে প্রিয়ন্তীর মুখটা কাছে এনে এক কাটকাট কণ্ঠে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, এই বয়সেই এত? এটাই প্রথম নাকি? আগেও এমন করছিস? কয়টা বাচ্চা নষ্ট করেছিস বলতো? কথাটা কানে আসতেই পুরো শরীর রিড়ি করে ওঠে প্রিয়ন্তীর। অবিশ্বাস্য চোখে তাকায় মা নামক মহিলাটির দিকে। প্রিয়ন্তীর সাথে সাথে চোখাচোখি হতেই সাহারা খাতুন মুখ বাঁকায়। প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় সামনে লাইট হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। চোখে অশ্রু জমে থাকার সামনে সবকিছু ঝাপসা লাগছে তার। তবুও তৎক্ষণাৎ তার চোখ দিয়ে পরে দূরে দাঁড়িয়ে থাকা তার মামাদের দিকে। তার মামারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখাবয়বে কাঠিন্যতা বিরাজ করছে সকলের। সেই কাঠিন্যতার প্রিয়ন্তীর বুকটা ধক করে ওঠে। সহসায় মনে প্রশ্ন জাগে, মামারা কি তাকে খারাপ ভাবছে, ভুল বুঝছে, তার চরিত্র নিয়ে তোলা প্রশ্নগুলো বিশ্বাস করছে? প্রশ্নগুলো ভাবনায় আসতেই তড়িৎ বেগে তাদের কাছে ছুটে যায় প্রিয়ন্তী। নব চৌধুরী পায়ের কাছে বসে কান্নারত কণ্ঠে বলে, বড় মামা, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। উনি যা বলছে সব মিথ্যে বলছে। তুমি বিশ্বাস করো না আমাকে? তোমার মনে হয় তোমার প্রিয় এমন জঘন্য কাজ করতে পারে? নব চৌধুরী তখনও মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয়েছে। তার অভিব্যক্তির পরিবর্তন না দেখে প্রিয়ন্তী উঠে দাঁড়ায়। দূরে দাঁড়িয়ে থাকা নওশেদ চৌধুরীকে দেখে চোখ জোড়া চকচক করে ওঠে তার। সে জানে তাকে আর কেউ বিশ্বাস না করলেও তার মেজ মামা ঠিকই বিশ্বাস করবে। প্রিয়ন্তী ছুটে যায় তার দিকে। মামার হাত দুটো নিজের হাতে পুরে আদুরে কণ্ঠে বলে, মেজো মামা, তুমি তো বিশ্বাস করো আমাকে। তুমি না আমাকে মা ডাকো। তোমার মা কি এমন একটা কাজ করতে পারে বলো? সে কি কখনো তোমাদের সম্মানে হাত দিতে পারে? বলো না, বলো পারে? নওশেদ চৌধুরীও প্রিয়ন্তীর হাত দুটো ছাড়িয়ে নেয়। মাথা নিচু করে অন্যদিকে মুখ সরিয়ে নিতেই প্রিয়ন্তীর দিক সুন্দর মতো তাকিয়ে থাকে সেই মুখটায়। তার মেজ মামাও তাকে বিশ্বাস করছে না। প্রিয়ন্তী ভয় হয়। চোখ ঘোরাতেই দেখতে পায় তার পাশে এই সাহানা চৌধুরী দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। প্রিয়ন্তী দেখে সেই হাসিতে তার চোখ পুনরায় অশ্রু ভর করে। প্রিয়ন্তী পুনরায় চোখ ঘুরিয়ে তাকায় তার ছোট মামার দিকে। এটাই তার শেষ আশ্রয়স্থল। সেও যদি তাকে বিশ্বাস না করে তাহলে দুনিয়া আর কেউ তাকে বিশ্বাস করবে না। সারা জীবন তাকে এই কলঙ্কটায় বয়ে বেড়াতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, সে পারবে তো এত ভারী একটা জিনিস বয়ে বেড়াতে? পারবে না, কিছুতেই পারবে না। সহসায় সে ছুটে যায় নূর চৌধুরীর কাছে। তার পায়ে যেন জোর নেই, সব শক্তি ফুরিয়ে আসছে ক্রমশই। বারবার হোঁচট খেতে খেতে সে এসে পৌঁছায় নূর চৌধুরীর সামনে। তার নিচু করে রাখা মুখটার দিকে তাকে ক্লান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, ছোট মামা, তুমি বিশ্বাস করো তো আমাকে?
এতটুকু কথাতেই নূর চৌধুরী এক পা পিছিয়ে যায়। প্রিয়ন্তী থামে। সে বুঝে যায় তার শেষ আশ্রয়স্থলটাও তাকে বিশ্বাস করছে না। প্রিয়ন্তী স্থির হয়ে দাঁড়ায়, অন্যটাকে চেপে ধরে চোখ বোলায় সম্পূর্ণ বাগানে। সে তার প্রান্ত ভাইকে খুঁজছে, কিন্তু তার প্রান্ত ভাই আশেপাশে কোথাও নেই। কোথায় সে? মিহি আপু, সারা আপু কেউ নেই, এমনি কাইফাও নেই। কোথায় গেল সকলে? তারা কে একবারও আসবে না প্রিয়ন্তীকে এমন অসম্মানের হাত থেকে বাঁচাতে? প্রিয়ন্তীর ভাবনার মাঝে পুনরায় তার চুলের খোপাটা চেপে ধরে সাহারা খাতুন। প্রিয়ন্তী তার দিকে ঘুরে তাকাতে একটানে তার গায়ের অন্যটা খুলে ফেলে দেয় মাটিতে। প্রিয়ন্তী লজ্জায় কুকড়িয়ে ওঠে। আশেপাশে চোখ ঘোরাতেই দেখতে পায় বাগানে উপস্থিত লোকগুলো তার দিকে তাকিয়ে আছে কামুক দৃষ্টিতে। প্রিয়ন্তী মিয়ে যায়, চুলের খোপা খুলে দিয়ে সেগুলো মেলে দেয় বুকের সামনে। তবুও লোকগুলো দৃষ্টি থেকে বাঁচাতে পারে না নিজেকে। লোকগুলো যেন অশ্লীল দৃষ্টিতে তাকে গিলে খাচ্ছে চোখ দিয়ে। তখনই হন্তদন্ত হয়ে বাগানে ছুটে আসে কাইফা। ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতেই চমকায় সে। প্রিয়ন্তীকে এমন অর্ধনগ্ন অবস্থায় দেখে মাথায় বাজ ভেঙে পড়ে তার। যে মেয়ে নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রাখে, সেই মেয়ের পর্দা কিনা মাটিতে লুটোপুটি খাচ্ছে। সহসায় সে ছুটে যায় প্রিয়ন্তীর কাছে। নিজের গায়ের জড়ানো শালটা দিয়ে প্রিয়ন্তীকে ঢেকে দেয় আপাদমস্তক। শালটা বেশ বড় হয়, প্রিয়ন্তীর ছোট দেহটা খুব সহজেই ঢাকা পড়ে সেইটার মাধ্যমে। কাইফা রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে সাহারা খাতুনের দিকে। সেই দৃষ্টি দেখে সাহারা খাতুন ঝাঁঝালো কণ্ঠেই বলে, এই মেয়ে তামাশা করতে আসছিস এখানে? সর এইখান থেকে, সর। এই নষ্ট মেয়েকে ঢেকে কি প্রমাণ করতে চাইছিস? এই মেয়ে তো এমনিতেই কলঙ্কিত, তুই চাইলেই কি এই মেয়ের কলঙ্ক ঢাকতে পারবি? ওর গায়ে যে কলঙ্ক আছে তার প্রমাণ কি? শান্ত কণ্ঠস্বর কানে পৌঁছাতেই পিছু ফিরে তাকায় সকলে। সহসায় তাদের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা প্রান্তের দিকে। সকলে ফাঁকা হয়ে দাঁড়াতেই প্রান্তের চোখ যায় প্রিয়ন্তীর দিকে। সহসায় সে চোখ বন্ধ করে নেয় প্রিয়ন্তীর এই রূপ দেখে। বুঝ হবার পর থেকে প্রিয়ন্তীকে কখনো প্রান্তের সামনে মাথায় ওড়না ছাড়া আসেনি। চুলগুলোকে সে সবসময় ঢেকে রাখতো ওড়নার মাধ্যমে, আজ কিনা সেই চুলগুলোই দৃশ্যমান। প্রিয়ন্তী মাটির দিকে তাকিয়ে থাকায় তার রক্তিম মুখখানা ঢাকা পড়ে চুলের আড়ালে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় কাইফার বিপরীত পাশে। প্রিয়ন্তীর কাঁধে হাত রেখে পুনরায় প্রশ্ন করে, বলুন, কি প্রমাণ আছে আপনার কাছে? দেখি ওর ভাইয়ের কাছে কোনো প্রমাণের জোরে টিকতে পারেন আপনি। প্রান্তের ঠান্ডা হুমকিতে কেঁপে ওঠে সাহারা খাতুন। সন্দেহান দৃষ্টি নিক্ষেপ করে শাহানা চৌধুরীর দিকে। শাহানা চৌধুরীর চোখ দিয়ে ইশারা করতে আশ্বস্ত হন তিনি। কণ্ঠে তেজ নিয়ে প্রান্তের উদ্দেশ্যে বলে, প্রমাণ তো আমার কাছেই আছে আব্বা। তা তুমি তোমার পাতানো বোনের এই রূপ সহ্য করতে পারবা তো? সাহারা খাতুন থামেন, তার শেষ চালটা দিতে পুনরায় প্রশ্ন করে, ওই ঘর থেকে যেই বের হবে, তোমার বোনকে এক্ষুনি তার সাথে বিয়ে দিতে হবে। এটাই হবে ওর নোংরামির শাস্তি। পারবা তো ওরে ওর নোংরামির শাস্তি দিতে? প্রিয়ন্তীর নিচু মুখটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রান্ত। প্রিয়ন্তী এত রাতে কেন এখানে এসেছে বুঝতে পারছে না সে। আর ভেতরে কেউ আছে কিনা তাও জানে না। সেই সৌহার্দ্যকে কথা দিয়েছিল প্রিয়ন্তীকে দেখে রাখবে, তাহলে সে তার কথাটা রাখতে পারলো না? তার ভাইয়ের পবিত্র ফুলটাকে এভাবে অপবিত্র হতে দিল? কি বাবা, ডাকবো তারে? বেরিয়ে আসতে বলবো তোমার বোনের নাগরকে? কথাটা প্রান্তের কানে সূচের ন্যায় ফোটে। রাগে হাত মুষ্টিবদ্ধ করতে বাগানে একে একে প্রবেশ করে বাড়ির বাকি সদস্যরা। ঘটনার আকস্মিকতায় তারা কিছুই বুঝতে পারছে না। সকলেই তাকিয়ে আছে হতবিহ্বলের মতো। তারা মাত্র ওই চেঁচামেচি শুনে নিচে নেমে এসেছে। বাড়ির সদস্য ছাড়াও তাদের সাথে রয়েছে জারিফ, মানহা আর সিয়ারা। পারুলের হাত ধরে কুজো হয়ে বাগানে প্রবেশ করে রাহেলা বেগম। ঘড়িতে তখন রাত 2:30। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠে বাহিরে চেঁচামেচি শুনতে পেয়ে পারুলকে ডেকে আনে। তার ওপর ভর দিয়ে চলে আসে বাগানের মধ্যিখানে। দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীকে দেখে সহসায় বুকটা ধক করে ওঠে তার, যার দরুন কাঁপা কাঁপা পায়ে ভিড় ঠেলে দ্রুত বেগে এগিয়ে যায়। দাঁড়িয়ে ধরে প্রিয়ন্তীর কম্পনত দেহটাকে। রাহেলা বেগমের স্পর্শে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। নানিকে দেখে তার শরীরটা যেন নিস্তেজ হয়ে পড়ে। সহসায় দেহাভার ছেড়ে দেয়, মাটিতে লুটিয়ে পড়ে প্রিয়ন্তীর বেগতিক অবস্থা দেখে ছুটে আসে পারুল। তার ছোট ছোট হাতখানা দিয়ে ধরে বসায় প্রিয়ন্তীকে। কাইফা ও রাহেলা বেগমও ছুটে যায় তার কাছে। তিনজন মিলে প্রিয়ন্তীকে ধরে বসে মাটিতে। প্রিয়ন্তীর এই অবস্থায় সকলে অনুভূতি শূন্য হলেও মুখে হাসি ফুটে ওঠে উপস্থিত চারজনের মুখে।
তবে চারজনের মধ্যে রিসার মুখে হাসির রেখা থাকে বিস্তৃত। বিষয়টা বেশ মজা লাগছে তার, যার দরুন ফোনের ক্যামেরা হাতে ভিডিও করতে থাকে সকলের চোখের আড়ালে। আব্বা, ডাকি ওই লোকটাকে। সাহারা খাতুনের প্রশ্নে নড়ে চড়ে দাঁড়ায় প্রান্ত। চোখজোড়া প্রিয়ন্তীর ওপর তাক করে শান্ত কণ্ঠে বলে, ডাকুন। সেই কথায় কেঁপে ওঠে প্রিয়ন্তী। মাটিতে বসে থেকে মুখ তুলে তাকায় প্রান্তের দিকে অসহায় ভঙ্গিতে, তাকে বোঝাতে থাকে। না প্রান্ত ভাই, ডেকো না, আর সহ্য করতে পারছি না, এবার কিন্তু মরেই যাব। কিন্তু প্রান্ত সেই চোখের ভাষা বুঝলো কিনা জানে না। সে শুধু ফ্যাল করে তাকিয়েছে প্রিয়ন্তীর কান্না জড়িত রক্তিম মুখটার দিকে। এই, ভেতরে কে আসিস? বেরিয়ে আয়। কথাটা বলেই সাহারা খাতুন তৃপ্ত হাসেন। সকলের অগোচরে একটা পান মুখে পুরে চিবোতে থাকে আয়েশি ভঙ্গিতে। তার প্ল্যান কার্যকর হওয়ায় নিজেকে বাহবা দিতে থাকে মনে মনে। বনের দিকে তাকে মৃদু হাসি দিতে তারাও হাসি ফিরিয়ে দেয় তার উদ্দেশ্যে। তিনি চোখ ঘুরিয়ে তাকায় বাগানে উপস্থিত সকলের দিকে। সকলের চোখে কৌতূহল। তিনি পুনরায় হাসে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখে লেগে থাকা পানের রসটুকু মুছতেই কটকট পায়ে বেরিয়ে আসতে থাকে একটা পুরুষালী অবয়ব। সেই শব্দে সকলে ঘাড় উঁচিয়ে তাকায়। অবয়বটি অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসতেই সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সেই অবয়বটির দিকে অবিশ্বাস্য চোখে তাকায় বাগানের উপস্থিত সকলে বিস্মিত হলেও অবয়বটি দেখে মুখে হাসি ফুটে ওঠে প্রান্তের। সহসায় মুখ থেকে বেরিয়ে আসে, মুনাফ, তুই এখানে? তুই না চট্টগ্রাম ছিলি? কথাটা শুনে প্রিয়ন্তীর বুকটা ধক করে ওঠে। তবে সে সাহস পায় না চোখ তুলে তাকানোর। মাথাটা নুয়ে রেখে আগের মতো চোখের জল ফেলতে থাকে নিঃশব্দে। সকলের সামনে প্যান্টের পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। তার গায়ে জড়ানো কালো রঙা শার্ট ভিজে লেপ্টে রয়েছে শরীরের সাথে। মাত্রাতিরিক্ত ফর্সা হওয়ায় তার মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সৌহার্দ্য শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মাটিতে বসে থাকা প্রিয়ন্তীর দিকে। সে একদিন ছিল না, তাতেই তার প্রিয়র এই অবস্থা ভাবতে চোয়াল শক্ত হয়ে আসে তার। সহসায় তার শান্ত দৃষ্টি হিংস্র দৃষ্টিতে পরিণত হয়। সৌহার্দ্য চোখ ঘুরিয়ে তাকায় সাহারা খাতুনের দিকে। নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে তার দিকে। সৌহার্দ্যকে এগিয়ে আসতে দেখে শুকনো ঢোক গিলে সাহারা খাতুন। তবে ভয়কে আড়াল করে মুখে মেকি হাসি ফুটিয়ে তুলতে তুলতে আমতা আমতা করে জিজ্ঞাসা করে, আব্বা, কেমন আছো তুমি? কতদিন পর তোমারে দেখলাম। তুমি তো আমার কথা ভুললেই গেছো। সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। নিজেকে সামলে নিয়ে কিছুটা ঝুঁকে দাঁড়ায় সাহারা খাতুনের সামনে। সৌহার্দ্যের এহেন কাণ্ডে সাহারা খাতুন ভরকায়। এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে তাকাতেই দেখতে পায় সকলের দৃষ্টি তাদের ওপর নিবদ্ধ। এত কম টাকায় ডিল সাইন করলে হয় খালাম্মা? দেখুন তো কেমন 3 গুণ টাকায় আপনার পার্টনার আমার কাছে বিক্রি হয়ে গেল। সৌহার্দ্যের কথায় উপস্থিত সকলের মাঝে বোমা বিস্ফোরিত হয়। সকলে বড় বড় দৃষ্টি নিক্ষেপ করে তাকায় সাহারা খাতুনের দিকে। সাহারা খাতুনের এলোমেলো দৃষ্টি ততক্ষণে স্থির হয়ে গিয়েছে। সে আমতা আমতা করে পুনরায় বলে, কি বলতাছো আব্বা? কিসের ডিল? তোমার কি শরীর খারাপ লাগতাছে? ঘরে গিয়ে একটা ঘুম দিবা? সৌহার্দ্য পুনরায় মৃদু হাসে। ক্ষীণ কণ্ঠে হিসিয়ে বলে, শরীর খারাপ তো এখন আপনার লাগবেই খালাম্মা, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সাহারা খাতুন কেঁপে ওঠে সেই কণ্ঠস্বর। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে যায় জীর্ণ শীর্ণ সেই রুমটার দিকে। হারুন বলে ডাক দিতেই সেখান থেকে বেরিয়ে এসে মাঝবয়সী একজন লোক। সৌহার্দ্য তাকে টেনে নিয়ে আসে প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তী তখনও কোনো হেলদোল নেই, সেই মূর্তির ন্যায় বসে আছে মাটিতে। সৌহার্দ্য তার চোখ জোড়া প্রিয়ন্তীর দিকে স্থির করে কাটকাট কণ্ঠেই বলে, এই মেয়েটিকে অপবিত্র করতে কে টাকা দিয়েছে আপনাকে? কে বলেছে এই মেয়েকে খারাপভাবে স্পর্শ করতে? বলুন, কে বলেছে? শেষের কথাটুকু এতটাই জোরে ছিল যে সেই কণ্ঠস্বর কেঁপে ওঠে উপস্থিত সকলে। হারুন নামক লোকটি চোখ ঘুরিয়ে তাকায় সাহারা খাতুনের দিকে। সেটা দেখে সাহারা খাতুন চোখ দিয়ে ইশারা করে, আমার নাম মুখে নিলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। হারুন সেই দৃষ্টিকে পরোয়া না করে সাহারা খাতুনের দিকে আঙুল তাক করে নির্ভয়ে বলে, হায়, কইছে আমারে এইসব করতে। আমি প্রথমে রাজি হই নাই, পরে আমারে টাকার লোভ দেখাইছে। আমি গরিব মানুষ সাহেব, টাকা পাইলে দুধকে মদ বানাইতেও ছাড়ি না। কথাটা শেষ হতে এই সকলে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সাহারা খাতুনের ওপর। অবস্থা বেগতিক হতে দেখে তৎক্ষণাৎ শাহানা চৌধুরী মুখ খুলেন। মুখে আত্মবিশ্বাস ভাব বজায় রেখে এই সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে, আমার আপা যে এই কাজটা করেছে তার প্রমাণ কি? এই লোক কি আদৌ সত্য বলছে, নাকি এই মেয়েটাকে বাঁচানোর জন্য আমার আপার উপর শুধু শুধু দোষ দেওয়া হচ্ছে?
মায়ের প্রশ্নে ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্য। ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় শাহানা চৌধুরীর সামনে। তার মুখের ওপর দৃষ্টি তাক করে রহিম চাচার উদ্দেশ্যে বলে, রহিম চাচা, গাড়ি থেকে আমার ল্যাপটপটা নিয়ে আসুন এক্ষুনি। সৌহার্দ্যের আদেশে রহিম চাচা ছুটে যায় গ্যারেজে। 2 মিনিটের মাথায় ল্যাপটপ হাতে বাগানে প্রবেশ করতেই সৌহার্দ্য সেটাকে মেলে ধরে সকলের সামনে। সকলের চোখ বড় বড় করে তাকায় ল্যাপটপের দিকে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত 10:05 দোতলার পুলের সামনে হারুনকে টাকা দিচ্ছে সাহারা খাতুন। সিসিটিভি ফুটেজ দেখে শুকনো ঢোক গেলে সাহারা খাতুন, তবে সহসায় প্রশ্ন করে বসে মিহা। ভাইয়া, আমাদের পুলের ওখানে সিসি ক্যামেরা ছিল না, তাহলে ফুটেজ আসলো কিভাবে? প্রশ্নটা কানে আসতে সকলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য ল্যাপটপটা বন্ধ করতে করতেই বলে, চট্টগ্রাম যাবার আগের দিন লাগিয়েছিলাম। তখনই তড়িৎ বেগে প্রশ্ন করে সারা। কেন? সৌহার্দ্য দৃষ্টি ঘুরায় প্রিয়ন্তীর দিকে, চোখ জোড়া সেখানে স্থির রেখে শান্ত স্বরে বলে, ফর মাই সেফটি। কথাটা শেষ করেই সৌহার্দ্য এগিয়ে যা নওয়াব চৌধুরীর কাছে। তার মলিন মুখটার ওপর দৃষ্টি তাক করে সোজা সাপটা প্রশ্ন করে, যেটা তুমি থাকতে কেউ কি করে পারে প্রিয়কে এইভাবে অপমানিত করতে? ও কি তোমার দায়িত্বে ছিল না? কোনো কিছু যাচাই বাছাই না করে তুমি কি করে পারলে ওর দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে? সৌহার্দ্যের প্রশ্নে অপরাধীর চোখে তাকায় নওয়াব চৌধুরী। সৌহার্দ্যের হাত দুটো চেপে ধরে করুণ কণ্ঠে বলে, আর কি করতাম বল? নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করতাম? ওই যে তোর বাপ চাচাকে জিজ্ঞেস করে, তারাও আমার মতোই সচক্ষে প্রমাণ দেখেছে। নওয়াব চৌধুরী থামে, সাহারা খাতুনের দিকে রক্তচক্ষু নয়নে তাকে পুনরায় বলে, তোর খালা সাহারা আমাদেরকে একটা ভিডিও দেখিয়েছে, যে ভিডিওতে মাঝবয়সী একটা লোক এই ঘরে প্রবেশ করার পরপরই প্রিয় এই ঘরে প্রবেশ করেছে। আমরা কেউ বিশ্বাস করিনি, তাই ছুটে এসেছিলাম সেই ভিডিওটাকে মিথ্যা প্রমাণ করতে। কিন্তু এসে আমরা নিজেরাই মিথ্যে প্রমাণিত হয়ে যাই। জানিস, প্রিয় যখন ওই রুম থেকে বেরিয়ে আসছিল, সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। মুহূর্তেই যেন পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল নিজেরা ভুল প্রমাণিত হওয়ায়। নওয়াব চৌধুরী পুনরায় থামে, লম্বা একটা শ্বাস টেনে দৃষ্টি নিক্ষেপ করে মাটিতে বসে থাকা কর্ণরত প্রিয়ন্তীর উপর। নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে এগিয়ে যায় সাহারা খাতুনের দিকে। নওয়াব চৌধুরীকে এগিয়ে আসতে দেখে ভীত চোখে তাকায় সাহারা খাতুন। তার উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগে সব রাগ উগড়ে দিয়ে ঠাস ঠাস করে 5টা চড় লাগিয়ে দেয় সাহারা খাতুনের 2 গালে। নিজেকে শান্ত করে তেজি কণ্ঠে বলে, তোমার সাহস কি করে হয় আমার প্রিয় মায়ের সাথে এই জঘন্য কাজটা করার? কিসের শত্রুতা তোমার ওর সাথে? কি করেছে ও তোমার? বলো, কি ক্ষতি করেছে? তুমি আমার বাড়ির অতিথি বলে আজ রেহাই পেয়ে গেলে, না হলে এক্ষুনি তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলতাম। নওয়াব চৌধুরীর হুঙ্কারে কেঁপে ওঠে উপস্থিত সকলে। তবে মনে সাহস জুগিয়ে মিহি প্রশ্ন করে, সোহাতো ভাইয়া, তুমি 4 ঘন্টার মধ্যে চট্টগ্রাম থেকে আসলে কি করে? আর তুমি জানোই বা কিভাবে সাহারা আন্টি এমন প্ল্যান করেছে? সৌহার্দ্য ঘুরে তাকায় মিহির দিকে। মেয়েটিকে কি সুন্দর লাগছে, গায়ে তখনও হলুদের শাড়ি জড়ানো, হয়তো এতক্ষণ হবু বরের সঙ্গে কথা বলছিল। আমাকে যে আসতেই হতো, আমার নিঃশ্বাসের উপর যে জানোয়ারদের নজর পড়েছে। বলে এই হিংস্র চোখে তাকায় জারিফের দিকে। জারিফ কেঁপে ওঠে সেই দৃষ্টিতে। তার মনে হচ্ছে সৌহার্দ্যের চোখ জোড়া যেন তাকে ভস্ম করে দিতে চাইছে। সৌহার্দ্য স্থির হয়, পুনরায় চোখ ঘুরিয়ে তাকায় মিহির দিকে। 7টার দিকে মিটিং ক্লোজ করে রওনা দিয়েছিলাম। কেন জানি অস্বস্তি লাগছিল খুব। ল্যাপটপটা সামনেই খোলা ছিল। হঠাৎ কানে আসে এই নোংরা পরিকল্পনাটা। কথাগুলো শুনে গাড়ি থামিয়ে বসেছিলাম মূর্তি নেয়। যেন বিশ্বাসই হচ্ছিল না কেউ এত জঘন্য কাজও করতে পারে। বলে এই দৃষ্টি তাক করে প্রিয়ন্তীর দিকে, সেদিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে, জানিস, মনে হচ্ছিল আমার পাখিকে হয়তো আজই হারিয়ে ফেলবো আমি। আমার ফুলটা হয়তো আজই অপবিত্র হয়ে যাবে। কথাটা ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখে মুখে সব অন্ধকার দেখছিলাম। সৌহার্দ্যের বলা ক্ষীণ স্বরের কথাটা মিহি না শুনলেও রিসা স্পষ্ট শুনে সহসায় তার শরীরে আগুন জ্বলে ওঠে। প্রিয়ন্তীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে তার দিকে ছুটে যায় নওশেদ চৌধুরী। প্রিয়ন্তীর সামনে হাঁটু কেড়ে বসে প্রিয়ন্তীর গাল দুটো আগলে নেয় 2 হাতের মাঝে। সেই রক্তিম ভেজা মুখটার ওপর দৃষ্টি স্থির করে কাতর কণ্ঠে বলে, মা, আম্মা, আমাকে ক্ষমা করে দে মা। এই বুড়ো ছেলেটা যে অনেক পাপ করে ফেলেছে। তোর মতো পবিত্র মাটাকে অপবিত্র ভেবেছে, তোর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। নওশেদ চৌধুরী থামে, প্রিয়ন্তীর হাত দুটো নিয়ে গভীর চুমু খায়। অশ্রু ভরা নয়নে পুনরায় বলে ওঠে, তুই বল কি করতে হবে? কি করলে তুই এই বুড়ো বাপকে ক্ষমা করবি? তুই বললে আমি এক্ষুনি তোর পা ধরবো। তুই চাইলে আমাকে মারতে পারিস, বেত নিয়ে আসবো মা, তাও তুই
এই বুড়ো বাপের ওপর রাগ করে থাকিস না। কথাটা শেষ হতেই ছুটে আসে নবাব চৌধুরী আর নূর চৌধুরী। তারাও নওশাদ চৌধুরীর মতো প্রিয়ন্তীর সামনে বসে পড়ে। তারা প্রিয়ন্তীর সামনে বসতেই তাকে ছেড়ে উঠে দাঁড়ায় কাইফা, পারুল আর রাহেলা বেগম। রাহেলা বেগমের চোখ পানি। তার ছেলেরা যে তাদের ভুল বুঝতে পেরেছে এতে সে খুশি। প্রিয়, আমাদের ক্ষমা করে দে, আমরা যে তোর কাছে পাপী, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। বলেই তিনজনে ঝুঁকে পড়ে প্রিয়ন্তীর পায়ের কাছে। প্রিয়ন্তী ভরকায়, পা দুটো সরিয়ে নিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে, তোমার এমন করলে আমার পাপ হবে মামা। আমি তোমাদের উপর রেগে নেই, পা ছাড়ো আমার। প্রিয়ন্তী থামে, অশ্রুসিক্ত নয়নে তাকায় তার মামাদের দিকে। তারা তার দিকে তাকিয়ে আছে অপরাধী দৃষ্টিতে। প্রিয়ন্তীর মায়া হয়, সামনে এগিয়ে গিয়ে নিজের হাতে মামাদের চোখের পানি মুছিয়ে দেয়। সকলে মুগ্ধ নয়নে দেখে সেই দৃশ্য। কেউ বলবে এই মেয়েটা এতক্ষণে অপমানিত অপদস্থ হয়েছে, এত কিছু হওয়ার পরও কি সুন্দর তার মামাদের আগলে নিচ্ছে, যত্ন করছে। প্রিয়ন্তী তার মামাদের চোখের পানি মুছিয়ে দিয়ে তাদের উদ্দেশ্যে বলে, তোমরা কেঁদো না, তোমরা কাঁদলে মা বকবে আমায়। প্রিয়ন্তীর কথাটা শুনে অশ্রুসিক্ত নয়নে হেসে ফেলে তার তিন মামা। উপস্থিত সকলের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। তবে তখনও কানে পৌঁছায় কিছু লোকের সুচালো কথা। উপস্থিত সকলে একে অপরকে বলছে, আহারে, মাইয়ারা এই বয়সে এত কিছু সহ্য করলো, চরিত্র নিয়ে কথা উঠলো, ভবিষ্যতে এই মাইয়াডারে কেউ বিয়া করব, কেউ ঘরে তুলবো এমন বদনাম রটানো মাইয়াডারে। কথাগুলো কানে আসতেই সকলে নড়ে চড়ে বসে। নবাব চৌধুরী ভীত চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে। ভাগ্নের ভবিষ্যতের চিন্তা মনে ভর করতে কানে পৌঁছায় সৌহার্দের নির্লিপ্ত কণ্ঠস্বর। জেঠু, আমি প্রিয়কে বিয়ে করতে চাই, তুমি অনুমতি দিলে সেটা এক্ষুনি, এই মুহূর্তেই। সৌহার্দের কথায় সকলে বিস্মিত নয়নে তাকায় তার দিকে। সকলে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বিস্ময়ে সকলের মুখ কিঞ্চিত হা হয়ে গিয়েছে। নওশাদ চৌধুরী উঠে গিয়ে এসে দাঁড়ায় তার ছেলের সামনে। মুখে বিশ্বজয়ী হাসি ফুটিয়ে তুলে বলে, দ্যাটস লাইক মাই সন। কিন্তু প্রিয় কি রাজি এই বিয়েতে? ওর মতামত ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। নওশাদ চৌধুরীর প্রশ্নে প্রিয়ন্তীর দিকে এগিয়ে যায় সৌহার্দ্য। তাকে এগিয়ে আসতে দেখে সকলে দূরে গিয়ে দাঁড়ায় তাদের থেকে। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে সে মাটিতে পড়ে থাকা ওড়নাটা হাতে তুলে নেয়। সেখানে হাতে নিয়েই হাঁটুতে গেড়ে বসে প্রিয়ন্তীর সামনে। হাতে ধরে রাখা ওড়নাটা প্রিয়ন্তীর মাথায় পেঁচিয়ে দিতে দিতে বলে, প্রিয়, বিয়ে করবি আমায়? খুব যত্নে রাখবো তোকে, সব সময় ভালোবাসবো, আই প্রমিস। সৌহার্দ্য থামে, দু হাত দিয়ে প্রিয়ন্তীর চোখের পানিটুকু মুছে দিতে দিতে হিসিয়ে বলে, শুধু একটু সহ্য করে নিস আমাকে, খুব বেশি জ্বালাবো না তোকে। আমার বোটে যে এখনো বাবুনি, ছোট্ট পাখি একটা। সৌহার্দ্যের কথায় কোনো হেলদোল নেই প্রিয়ন্তীর। সে তাকিয়েছে দূরে জলজল করা তার মায়ের কবরটার দিকে। তার মা যেন তাকে হিসিয়ে বলছে, প্রিয়, রাজি হয়ে যা মা, কলঙ্ক মুছতে যে কলঙ্ককারীর নামটাই প্রয়োজন হয়। প্রিয়ন্তী ভাবমূর্তির পরিবর্তন না দেখে এগিয়ে আসে রাহেলা বেগম। সৌহার্দ্যের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, প্রিয় করবে এই বিয়ে, ওর মায়ের অবর্তমানে আমি সেই দায়িত্ব নিলাম। আমার নাতিকে আমি নিজেই মুনাফ দাদু ভাইয়ের হাতে তুলে দিব। রাহেলা বেগম থামে, নবাব চৌধুরীর উদ্দেশ্যে আদেশি সুরে বলে, নব, তুই বিয়ের ব্যবস্থা কর। রাহেলা বেগমের কথাটা সকলের মুখে হাসি ফুটে ওঠে। তবে বরফের ন্যায় জমে থাকে যায় শাহানা চৌধুরী। সবকিছু কেমন জানি তালগোল পাকিয়ে গেল। কাটা উপড়ে ফেলতে গিয়ে সেটা যেন আরো গাঁথিয়ে ফেলল। রাহেলা বেগমের কথায় সৌহার্দ্য উঠে দাঁড়ায়, দাদির হাত দুটো চেপে ধরে সারা চৌধুরীর উদ্দেশ্যে। সারা, প্রিয়কে নিয়ে যা, ওকে বউয়ের মতো সাজিয়ে দিবি, দেখতে যেন আমার বউয়ের মতোই লাগে, একদম পবিত্র বউ। সারা ছুটে আসে, সেই সাথে ছুটে আসে মিহি আর মিহা। তাদের সকলের মুখে এই হাসি। তারা প্রিয়ন্তীকে তুলে ধীর পায়ে হেঁটে চলে যায় বাড়ির ভেতর। প্রিয়ন্তীর কোনো হেলদোল নেই, সেও মূর্তির ন্যায় হেঁটে চলে যাচ্ছে সকলের সাথে। তাদের সাথে একে একে বাড়িতে প্রবেশ করে উপস্থিত সকলে চলে যেতেই সৌহার্দ্যের কাছে ছুটে আসে প্রান্ত। তাকে জড়িয়ে ধরে হাসি মুখেই বলে, থ্যাঙ্কস ভাই, আমার বোনটার সম্মান বাঁচানোর জন্য, অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর ম্যারিড লাইফ। তুই থাক, আমি কাজে আনতে যাচ্ছি। বলেই ছুটে চলে যায় বাড়ির বাহিরে। সকলে চলে গেলেও সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে শাহানা চৌধুরী ও তার দুই বোন। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় শাহানা চৌধুরীর সামনে, সাহারা খাতুনের সামনে। তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে তেজি কণ্ঠেই বলে, বয়সে বড় বলে বেঁচে গেলেন, নয়তো আমার কলিজায় হাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজই বুঝিয়ে দিতাম। সৌহার্দ্য থামে, পুনরায় ঘুরে এসে দাঁড়ায় শাহানা চৌধুরীর সামনে।
শাহানা চৌধুরী তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য মায়ের শান্ত মুখটায় চোখ বোলায়, মুখে বাঁকা হাসি ফুটিয়ে তুলে মায়ের কান বরাবর মুখ নিয়ে হিসিয়ে বলে, চেকমেট মা। চারিদিকে ঘন কুয়াশা, তার মাঝে একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য আর শাহানা চৌধুরী। তাদের মধ্যে যেন এক অলিখিত সংগ্রাম চলছে, যেটা মুখে ঘোষিত না হলেও তার অস্তিত্ব বিরাজ করছে একে অন্যের চোখে। সৌহার্দ্যের বলা তখনকার কথা, গলায় আগুন ধরে গিয়েছিল শাহানা চৌধুরীর, তবুও রেগে না গিয়ে নিজেকে সংযত করতে তিনি তার মাথায় অন্য এক প্ল্যান ঘুরছে। যে করে হোক পরিস্থিতি হাতের বাহিরে যাওয়ার আগে সেটাকে হাতের মুঠোয় আনতে হবে, সেটা ভেবে ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ান সৌহার্দ্যের সামনে। ছেলের হাবভাব বুঝতে পারছেন না তিনি, তবে সৌহার্দ্য যেটা করতে চাইছে সেটাকে আটকাতে হবে। তাই আলতো হাতে শাড়ির আঁচলটা তুলে সৌহার্দ্যের মুখটা মুছিয়ে দিতে দিতে থাকেন আদুরে ভঙ্গিতে। তিনি সৌহার্দ্যের মুখ মুছিয়ে দিচ্ছেন আর চোখে ছেলের অভিব্যক্তি পর্যবেক্ষণ করছেন। সৌহার্দ্যের কোনো হেলদোল না দেখে সহসায় মুখে করুণতা ফুটিয়ে তুললেন, সেটাকে বজায় রেখে অপরাধী কণ্ঠে বললেন, বাবু, অনেক বড় ভুল করে ফেলেছি আমরা, মাফ করে দে আমাদের। তুই বলে আমরা এখনই কি ওই মেয়েটার কাছে ক্ষমা চাইব? যদি ক্ষমা না করে তাহলে কি ওর পায়ে পড়ব? যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করে ততক্ষণ পর্যন্ত পা ছাড়ব না। এরপর তুই এই বিয়েটা করিস না। শাহানা চৌধুরী থামে, সন্দেহান দৃষ্টি তাক করে পুনরায় সৌহার্দ্যের হাবভাব পর্যবেক্ষণ করে। ছেলেকে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বলেন, তুই মেয়েটাকে নিয়ে চিন্তা করিস না, আমি ওর বিয়ের ব্যবস্থা করব। আমার একটা খালাতো ভাই আছে, কিছুদিন আগে ওর বউ মারা গিয়েছে, বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আমি না হয় কথা বলে ওদের বিয়েটা দিয়ে দিব, মেয়েটা ওখানে সুখে থাকবে। শাহানা চৌধুরীর কথায় মৃদু হাসে সৌহার্দ্য, নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকায় মায়ের দিকে। মায়ের উচ্ছ্বাসিত মুখটায় চোখ জোড়া স্থির করে শান্ত স্বরে বলে, আমি প্রিয়কে দয়া করে নয়, ভালোবেসে বিয়ে করেছি। শাহানা চৌধুরী থমকায়। সেই কথায় সৌহার্দ্য থামে মায়ের সেই দৃষ্টিতে। শাহানা চৌধুরীকে তার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সহসায় তার হাত দুটো পুড়ে নেয় নিজের হাতের মুঠোয়। হাত ওপর হাত রেখে কাতর কণ্ঠে বলেন, আমি প্রিয়কে ভালোবাসি মা, অসম্ভব পরিমাণে ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, তখন থেকেই ভালোবাসি। জানো, এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমার মনে আলোড়ন সৃষ্টি করা মেয়েটা শুধু প্রিয়ই ছিল, যে আলোড়ন আমি আজও থামাতে পারিনি, হয়তো কখনো পারবও না। কথাগুলো শুনে সারা শরীর জ্বলে ওঠে শাহানা চৌধুরীর। কথাগুলো যেন তার কানে সূচের ন্যায় ফুটছে। সহসায় ঝাড়া হাত মেরে হাত দুটো ছড়িয়ে নেয় সৌহার্দ্যের হাত থেকে। দুপা পিছিয়ে আসে ঘৃণায়। তার বাবু তাকে ভালোবাসার কথা বলছে, তাও আবার ওই ফকিন্নির বাচ্চাটাকে নিয়ে। যে মেয়ে তার চোখের কাঁঠা, সেই মেয়ে কিনা তার বাবুর ভালোবাসা। সহসায় তার মাথায় আগুন জ্বলে ওঠে, হিংস্রতা ভর করে তার দু চোখে। চোয়াল শক্ত হয়ে আসে ক্রমশই, তবে নিজেকে সংযত করে কাটকাট কণ্ঠে বলে, তোর লজ্জা করে না নিজে থেকে 10 বছর ছোট একটা মেয়েকে ভালোবাসতে? মায়ের কথায় পুনরায় মৃদু হাসে সৌহার্দ্য। মায়ের চোখে চোখ রেখে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, লজ্জা করলে কি তার 8 বছরের ছবি এখনো ফোনের ওয়ালপেপারে দিয়ে রাখতাম? 6 বছর ধরে তার চুল না দেখায় সেই ছোট্টবেলার ক্লিপগুলো এখনো পকেটে নিয়ে ঘুরতাম? নিজে কমার্সের ছাত্র হয়েও তার পড়া নোট করার জন্য রাত জেগে অপছন্দের সায়েন্সের সাবজেক্টগুলো পড়াতাম। রাতে ঘুমের মধ্যে ভয় পাবে বলে নিচে না ঘুমিয়ে সারা রাত তাকে পাহারা দিতাম। সে ডাইনিং টেবিলে খেতে বসে না বলে নিজেও সেখানে বসে খাওয়া ত্যাগ করতাম। তার দিকে চোখ তুলে তাকানো প্রত্যেকটা মানুষকে নিজ হাতে শাস্তি দিতাম। তার পাওয়া প্রত্যেকটা ক্ষতে নিজেকে আহত করতাম। সৌহার্দ্যের বলা প্রত্যেকটা কথায় অবিশ্বাস্য চোখে তাকায় শাহানা চৌধুরী। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। সৌহার্দ্যের বলা প্রতিটা কথা তার কানে পুনরাবৃত্তি হয়ে বাজছে। সেই কথাগুলো যেন তাকে হিসিয়ে বলছে, দেখ তুই কিভাবে হেরে গেলি একটা মেয়ের কাছে, আজ নয় বহু বছর আগে। সহসায় ঘৃণায় মুখ কুঁচকে আসে তার, তবে নিজেকে ধাতস্থ করে এগিয়ে আসে সৌহার্দ্যের কাছে। আলতো হাতে সৌহার্দ্যের গাল দুটো চেপে ধরে, সেই মুখটায় চোখ বুলিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, তুই কি উন্মাদ হয়ে গিয়েছিস? কি বলছিস এসব? মায়ের সামনে এসব বলতে লজ্জা করছে না তোর? সৌহার্দ্য মায়ের হাত ছাড়িয়ে এক পা পিছিয়ে আসে। পকেট হাতড়ে প্রিয়ন্তীর ছোটবেলার একটা ওড়না বের করে সেটাকে চেপে ধরে নাকের সামনে। সেই ওড়নায় নাক ডুবিয়ে লম্বা একটা শ্বাস টেনে প্রিয়ন্তীর ঘ্রাণ পুড়ে নেয় নিজের মাঝে, যেটা অন্ধকারে চোখ এড়ায় না শাহানা চৌধুরীর। সৌহার্দ্য ধাতস্থ হয়, ফট করে চোখ মেলে তাকায় ওড়নাটার দিকে। সেখানে চোখ জোড়া স্থির করে ঘোর লাগা কণ্ঠে বলে, এমন উন্মাদের মতো ভালোবাসতে পারলে ভালোবাসায় আবার লজ্জা কিসের? এমন উন্মাদ কজন হতে পারে? আমি না হয় প্রিয়র ভালোবাসায় উন্মাদ হয়ে সারা জীবন কাটিয়ে দিব?
বলেই বাড়ির দিকে হাঁটা ধরে সৌহার্দ্য চলে যেতে এগিয়ে আসে সাহারা খাতুন। বোনের দুই বাহু চেপে ধরে অবিশ্বাস্য কণ্ঠে বলে, হ্যাঁ রে, তোর ছেলে এগুলো কি বলে গেল? তুই না বলেছিলি আমার রাইসাকে তোর ছেলের বউ বানাবি? সাহারা খাতুনের প্রশ্নে মৃদু হাসে শাহানা চৌধুরী। সৌহার্দ্যের চলে যাওয়ার দিকে তাকে তীক্ষ্ণ কণ্ঠে বলে, বউ তো আমি রাইসাকেই বানাবো আপা, সেটা আজ হোক বা কাল। কথাটা শেষ হতেই দুজনের চোখ চকচক করে ওঠে। একজন চোখে ভেসে ওঠে হিংস্রতা, আর অন্যজনের চোখে ভেসে ওঠে অহংকার। বাড়ির সকলে উপস্থিত ড্রয়িং রুমে। ঘড়িতে তখন ভোর 4টা। সকলে এখন ঘুমে বিভোর থাকার কথা, কিন্তু কারো চোখেই যেন এক বিন্দুও ঘুম নেই। এক অজানা অনুভূতি ঘিরে রেখেছে সকলকে। কিছুক্ষণ আগেও বাড়িটা বিয়ে বিয়ে আমেজ যে মেতেছিল, সহসায় সেটা যেন পরিণত হয়েছে বিষাদে, যা সকলের মনে গেঁথে আছে কাটার মতো। ড্রয়িং রুমের মাঝ বরাবর সোফায় বসে আছে প্রিয়ন্তী। তার পরনে লাল খয়েরি জামদানি শাড়ি, শাড়ির ওপর পেঁচিয়ে দেয়া হয়েছে সেই রঙেরই একটা ওড়না। তার ফর্সা মুখখানায় কোনো প্রসাধনীর ছাপ নেই, তবে তার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে কান্নারত রক্তিমা মুখটা। পুরো মুখ জুড়ে ছড়িয়ে থাকা লাল আভা জানান দিচ্ছে রূপবতী নারীদের রূপ ফুটে ওঠে ক্রন্দনরত মুখশ্রীর রক্তিমাভায়, আর মুগ্ধতা ছড়িয়ে পড়ে তাদের ফোলা ফোলা চোখ দুটোয়, যা তাদের ফুটিয়ে তোলে স্নিগ্ধ ফুলের ন্যায়, আর জাগিয়ে তোলে খরস্রোতা নদীর মতন, যেটি একটা পুরুষের ধ্বংসের কারণ হতে পারে, আবার প্রেমারলের ও হতে পারে। সৌহার্দ্য বসে আছে প্রিয়ন্তীর মুখোমুখি সোফায়। সে মুগ্ধ নয়নে দেখছে তার পাবনি পাখিকে। তার সেই ছোট্ট পাখিটা আজ বউ সেজেছে। সৌহার্দ্য হাসে, মনে মনে বিড়বিড়িয়ে বলে, বাবুনি, আজ থেকে তুই শুধু আমার। এই সৌহার্দ্য মুনাফ চৌধুরীর। এতদিন আমি তোর অস্তিত্ব ধারণ করেছি, আজ থেকে তুই আমার অস্তিত্ব ধারণ করবি, অ্যান্ড ইট উইল হ্যাপেন ভেরি সুন। সৌহার্দ্য থামে। প্রিয়ন্তীর ক্রন্দনরত রক্তিম মুখটায় চোখ জোড়া স্থির করে আবিষ্মিত কণ্ঠে বলে, নিজেকে এনে দেখেছিস? জানিস তোকে একদম আমার বউয়ের মতো লাগছে, যে বউটাকে পাওয়ার জন্য 10টা বছর ধরে অপেক্ষা করছি আমি। প্রান্ত ভাই, আমার কামরতির বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কিছু করবে না? তোমাকে না বলেছিলাম আমি ওকে বিয়ে করব? ওকে বিয়ে দিবে আমার কাছে? জারিফের কথায় হাতে থাকা মিষ্টিটা মুখে পুরে ভ্রুকুচকে তাকায় প্রান্ত। এই ছেলে কতটা আহাম্মক হলে সদ্য বিয়ের আসরে বসা মেয়েকে বিয়ে করতে চায়, সেটাই ভাবতে থাকে মনে মনে। প্রান্ত স্থির হয়, মুখে থাকা মিষ্টিটা গিলে নেয় ফটাফট। টেবিল থেকে টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে আসে জারিফের দিকে। জারিফকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে মুখ কুচকে জিজ্ঞাসা করে, শালা, তোর কি মাথায় সমস্যা আছে? তুই ভাসুরের কাছে ভাইয়ের বউকে বিয়ে করার আবদার করছিস? ছ্যাঃ। প্রান্তের কথায় জারিফ ভ্যাবাচাকা খায়, তবে নিজেকে সামলে নিয়ে চোখ ঘোরায় দূরে দাঁড়িয়ে থাকা কাইফার দিকে। কাইফার পরনে নীল সুতি জামা, সেই সাথে মাথায় পেঁচানো সাদা রঙের একটা ওড়না। জারিফের কাছে মেয়েটাকে প্রিয়ন্তীর মতো লাগে, তবে প্রিয়ন্তী যতটা শান্ত, এই মেয়ে ততটাই দুরন্ত। ঝগড়াতেও বেশ পটু, যেটা সে গতকালই লক্ষ্য করেছে। জারিফ চোখ ঘোরায়, প্রান্তের হাত দুটো চেপে ধরে অনুরোধের সুরে বলে, কামরতিকে দাও নাও, কিন্তু কথা দাও ঝগড়াটিকে ঠিকই দিবে। প্রান্ত ভ্রু কুচকে তাকায়, চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে, কার কথা বলছিস? কামরতি দি গ্রেট ফ্রেন্ড ঝগড়াতি। প্রান্ত চট করে বুঝে যায় মেয়েটিকে। সহসায় তার চোখ যায় কিচেনের সামনে দাঁড়িয়ে থাকা কাইফার দিকে। মেয়েটি দাঁত দিয়ে নখ খুঁড়ছে আর বারবার ড্রয়িং রুমে উকি দিচ্ছে। প্রান্ত ধাতস্থ হয়, জারিফের দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, শালা, তোর তো দেখছি মাথার সাথে মনেও সমস্যা। একজন আউট না হতেই আর একজন ইন করে ফেলেছিস। শালা ক্যারেক্টারলেস। বলেই ধীর পায়ে হেঁটে যায় কাইফার দিকে। প্রান্তকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে কাইফা। নিজেকে ধাতস্থ করে চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় প্রান্ত তার দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। কাইফা ভরকায়, সহসায় চোখ জোড়া বন্ধ করে মুখ কুচকে বিড়বিড়িয়ে বলে, কাইফের বাচ্চা, তুই আবার কি করেছিস? এই ব্যাটাই আবার আসলো কেন? কাইফা পুনরায় চোখ পিটপিট করে তাকায়, সন্দেহান দৃষ্টি তাক করে প্রান্তের হাবভাব পর্যবেক্ষণ করতে থাকে সন্তর্পণে। প্রান্তকে তখনও তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুখে রাগ ফুটিয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, এমন খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন আঙ্কেল? আপনাকে কেউ বসার জায়গা দিচ্ছে না? আমার অন্য পেতে দেবো, নিচে বসবেন। কাইফার কথায় রেগে যায় প্রান্ত। এত বেয়াদব মেয়ে সে জীবনেও দেখেনি। মেয়েটি প্রিয়ন্তীর ফ্রেন্ড বলে সহ্য করছে, না হলে কবে গালে দুটো চারটে চর বসিয়ে দিত। প্রান্ত হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, রাগ নিয়ন্ত্রণে বড় বড় দুটো শ্বাস টানে। কিছুটা কাজ হতেই পুনরায় শান্ত দৃষ্টি নিক্ষেপ করে কাইফার দিকে।
কাইফার আগে মুখটার দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, তোর ওড়না কেন তোকেই পেতে দেয়? একদম বসে চ্যাপটা করে ফেলি তোকে। কাইফা মিয়ে যায়, তার সকল সাহস যেন কপুরে নেয় উবে গিয়েছে। তবে সহসায় অশ্রু ভর করে তার চোখ জুড়ে। প্রান্ত ভরকায় সেই অশ্রুতে। কাইফার মুখটার দিকে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করে, এমএ কাঁদছিস কেন? কি সমস্যা? কাইফা চোখ পিটপিট করে তাকায়, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ক্ষীণ সুরে বলে, আপনার বইয়ের জন্য আমার মায়া হচ্ছে আঙ্কেল। বেচারি আন্টি হয়তো আপনার চাপে চ্যাপটা হয়ে মরে যাবে। আপনি যেই মোটা। প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। তার এমন ফিটফাট বডিকে মোটা বলছে? এমন তার ছেঁড়া মেয়ের সাথে কথা বলার জন্য নিজেই নিজেকে শাসায় কতক্ষণ। তবে নিজেকে ধাতস্থ করে কাইফার উদ্দেশ্যে এই প্রশ্ন করে, বয়স কত তোর? প্রান্তের প্রশ্নে চোখ তুলে তাকায় কাইফা। ওনার মাথা দিয়ে নাক মুছে আঙুল গুনতে থাকে বিড়বিড়িয়ে। কাইফার কাণ্ডে মাথা নিচু করে হাসে প্রান্ত। মেয়েটা তার ছেঁড়ার সাথে মাথা মোটাও। 15 বছর 8 মাস 12 দিন। প্রান্ত দীর্ঘশ্বাস ছাড়ে, সোফার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে বলে, দুই ভাইয়ের কপালে শেষমেশ বাচ্চা বউ ছুটবে। ছে। কাজের বলা কথাটাই কেঁপে ওঠে প্রিয়ন্তী। এতক্ষণ দম আটকে সবই শুনছিল সে। 20 লক্ষ টাকা দেনমোহরে তার বিয়ে হচ্ছে এই বাড়ির ছোট ছেলে সৌহার্দ্য মুনাফ চৌধুরীর সাথে, যাকে সে সবসময় ভাইয়ের নজরে দেখে এসেছে। আজ ভাগ্যের নির্মম পরিহাসে তাকে স্বামী হিসেবে কবুল করতে হচ্ছে প্রিয়ন্তীকে। কিন্তু প্রিয়ন্তীর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে জল পড়ছে অনবরত। সে কি করে পারবে ভাই নামক ব্যক্তিটিকে স্বামী হিসেবে মেনে নিতে? কি করে পারবে এই বাড়ির আশ্রিতা থেকে এই বাড়ির বউ হতে? প্রিয় মা, কবুল বল। নব চৌধুরীর স্পর্শে ঘোর কাটে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় তার বড় মামার দিকে, যে তার পাশে বসে তার দুহাত চেপে ধরেছে। প্রিয়ন্তী সেই হাতের দিকে এক পলক তাকিয়ে পুনরায় চোখ ঘোরায় মামার উচ্ছ্বাসিত মুখটায়। প্রিয়, কবুল বলে দে মা। প্রিয়ন্তী পুনরায় চোখ ঘুরিয়ে তাকায় তার বাম পাশে, যেখানে তার মাথায় হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার মেজো মামা। তার মুখে অসহায়ত্বের সাথে ফুটে রয়েছে খুশির ঝলকানি। প্রিয়ন্তী চমকায়, সামনে চোখ ঘোরাতেই দেখতে পায় তার পায়ের সামনে বসে পড়েছে তার ছোট মামা আর প্রান্ত ভাই। তারা যেন চোখ দিয়ে ইশারা করছে। প্রিয়, কবুলটা বলে দে। আজীবনের জন্য এই 3টা বুড়ো বাপ আর ভাইটার দায়িত্বটা তুলে নে নিজের কাঁধে। তোকে ছাড়া যে এই 4 জন বড্ড অসহায়। প্রিয়ন্তী অশ্রুসিক্ত নয়নে তাকায় সামনের দিকে, যেখানে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সৌহার্দ্য। সেই চাহনিতে প্রিয়ন্তীর চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। অশ্রুসিক্ত চোখে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, কবুল। এই 3 কবুলে বাধা পড়ে যায় সৌহান্তি, যার অর্থ শান্তিপূর্ণ সমাপ্তি বা মঙ্গলজনক সমাপ্তি। বিয়ে সম্পন্ন হতেই সকলে হাসি মুখে ফুটে ওঠে। প্রিয়ন্তীর মামারা উঠে গিয়ে একে একে সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে, সকলের মাঝে খেজুর বিতরণ করতে থাকে, উল্লাস করতে থাকে। এর মাঝেই ছুটে আসে সারা, প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে, প্রিয়, আজ থেকে তুই আমার ভাবি হয়ে গেলি। একদম ছোট্ট একটা পুতুল ভাবি। আমার খুব আনন্দ হয়েছে। সারা থামে, চোখ জোড়া ছোট ছোট করে জিজ্ঞাসা করে, আচ্ছা, এখন কি তোকে আপনি করে ডাকতে হবে? সারার প্রশ্নে ভেঙচি কাটে মিহি। প্রিয়ন্তীর অপর পাশে বসে তার হাত দুটো চেপে ধরে হাসি হাসি মুখে বলে, আপনি করে কেন বলবি? ও আমাদের থেকে কত ছোট। কিন্তু দেখ, সবার আগে ওরই বিয়ে হয়ে গেল, এমনকি আমারও আগে। মিহি থামে, আফসোসের সুরে বলে, ভেবেছিলাম ওকে আমার দেভরের বউ বানাবো, কিন্তু দেখ তার আগেই কেমন আমার ভাইয়ের বউ হয়ে বসে আছে। মিহির কথায় হেসে ফেলে সারা, মিহা আর সিয়ারা। সারা লজ্জায় মুখ নিচু করে বিড়বিড়িয়ে বলে, তোমার আরও একটা বোন আছে আপু, তার দিকে নজর দাও। তাকে বুঝিয়ে দেবরের বউ বানাতে ইচ্ছে করে না। সারার বিড়বিড়ানো কথার মাঝেই মুখ গোমরা করে ফেলে মানহা বুকে হাত বেঁধে সকলকে উদ্দেশ্যে মুখ কুচকে বলে, আমিও ভেবেছিলাম কামরবতী ভাবি আর ভাইয়াকে বউ বানাবো, আর আগেই আমাদের খাটাস ভাই তাকে বিয়ে করে নিল। সকলে হা করে তাকায় মানহার দিকে। কি বলছে এই মেয়ে? কামরবতী ভাবি মানে? মিহি প্রশ্ন করতে যাবে তখনই মিষ্টির প্লেট হাতে ছুটে আসে পারুল। মানহার মুখে মিষ্টি পুড়ে দিয়ে হাসি হাসি মুখে বলে, আপনি চিন্তা করেন না আফা, আরফান ভাইয়ের লাইগা আমি বউ খুঁজে আনমুনি। এক্কেরে অপবিশ্বাসের লাহান। পারুলের কথায় উচ্চ শব্দে হেসে ওঠে সকলে। তবে মূর্তির ন্যায় বসে আছে প্রিয়ন্তী। সহসায় সে চোখ ঘুরে তাকায় আশপাশে, সেখানে
এখানে সকলে উপস্থিত থাকলেও উপস্থিত নেই শাহানা চৌধুরী আর রিসা। সাহারা খাতুন আর সাবিহা আমজাদকে ও কোথাও দেখতে পায় না প্রিয়ন্তী। তবে তার চোখ গিয়ে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা কাইফার দিকে। কাইফা তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়ন্তী উঠে দাঁড়ায়, ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় কাইফার সামনে। প্রিয়ন্তীকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কাইফা, চোখে অশ্রু নিয়ে আহ্লাদি কণ্ঠে বলে, প্রিয়, তোকে কি সুন্দর লাগছে, একদম চোখ ফেরানো যাচ্ছে না। চোখে কাজল থাকলে এক্ষুনি তোর কানে লাগিয়ে দিতাম। কাইফা থামে, প্রিয়ন্তীর দিক থেকে মুখ ঘুরিয়ে করুণ কণ্ঠে বলে, জানিস আমার খুব কান্না পাচ্ছে, তুই এই বাড়িতে সুখে থাকতে পারবি তো? কাইফার কথায় প্রিয়ন্তী মুচকি হাসে। কাইফার গালে জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো মুছে দিয়ে আহ্লাদি কণ্ঠে বলে, এই বাড়িটা হয়তো আমার শেষ ঠিকানা। দেখ কেমন ঘুরে ফিরে আবার এই বাড়িতেই আটকে গেলাম, তবে এখন আশ্রিতা হয়ে নয়, এই বাড়ির বউ হয়ে। প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে সৌহার্দের রুমের মধ্যখানে। একটু আগে এই বাড়ির সকল কনিষ্ঠ সদস্যরা তাকে রেখে গিয়েছে এই রুমটাতে। প্রিয়ন্তী 10 মিনিট যাবৎ ঠায় দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। তার যেন নড়বার ক্ষমতাটুকু নেই। সে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। ঘরটা তার অপরিচিত, সেই সাথে ঘরের মানুষটাও। প্রিয়ন্তী নিজেকে সামলায়, ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় ডান পাশের বেলকনিটাতে। সহসায় তার চোখ যায় দূরে জল করা তার মায়ের কবরে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে চোখ জোড়া সেখানে তাক করে ক্ষীণ কণ্ঠে বলে, মা, আম্মা। প্রিয়ন্তী থামে, তার চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে অসহায় লাগছে খুব, বুকে ব্যথা হচ্ছে কিছুটা। তবে নিজেকে শান্ত করে পুনরায় বলে, আম্মু দেখেছো, তোমার প্রিয় বউ সেজে দাঁড়িয়ে আছে তোমার সামনে। তোমার ছোট্ট বাচ্চাটা খুব বড় হয়নি এখনো, তারপরেও সে বাধা পড়ে গিয়েছে বিবাহ নামক এক বন্ধনে। মা, আম্মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে এভাবে? একবারও ভাবলে না তোমার বাচ্চাটার কি হবে? একা একা কিভাবে বড় হবে, নিজেকে কিভাবে সামলে রাখবে? তুমি বড্ড খারাপ জানো। প্রিয়ন্তীর নাক টানে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে পুনরায় বলে, আমার কাঁদতে ইচ্ছে করছে খুব। কাকে জড়িয়ে ধরে কাঁদবো বলো তো? তোমার মেয়েটা তো অভাগী কেন বলতে পারবে? তাকে কাঁদানোর মানুষের অভাব না থাকলেও চোখের জল মুছিয়ে দেওয়ার মানুষের বড্ড অভাব।